মহামারী মোকাবিলার লড়াইয়ে গতি আনতে কোভিড টিকার সত্ত্ব কোনো দেশ বা কোম্পানির হাতে না রেখে বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজিত কোভিড সম্মেলনে ভিডিও বার্তায় এ দাবি তোলেন তিনি। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট করোনা অবসানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শাহলি জয় রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে গ্লোবাল কোভিড-19 সামিট এন্ডিং দ্য প্যান্ডামিক অফ বিল্ডিং ব্যাক বেটার হেলথ সিকিউরিটি শীর্ষক এই শীর্ষ সম্মেলন। এতে ভিডিও বার্তায় নিউ ইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী টিকা কার্যক্রমের জন্য কোভিড ভ্যাকসিনগুলোকে বৈশ্বিক জনস্বার্থ সামগ্রী হিসেবে ঘোষণার আহ্বান জানান। For effective global vaccination, COVID-19 vaccines need to be declared as global public good. মহামারী নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার ৩ স্তরের পদক্ষেপ নিয়েছে জানিয়ে আগামীতে সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিতে আরও ৩ পদক্ষেপ নেওয়ার উদ্যোগের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। To build forward better, we are focusing on first, inclusive growth policies with focus on improved healthcare system and social safety net programs. Second, sustainable economic recovery, putting emphasis on innovation, job creation and investment. And third, climate resilience and transition to low carbon development. ভার্চুয়াল এই সম্মেলনে জো বাইডেন বলেন, কোভিড-19 মহামারী অবসানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার বিকল্প নেই। That's why today we're launching the EU-US vaccine partnership to work more closely together and with our partners and expanding global vaccinations. অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস বক্তব্য রাখেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা হচ্ছে। কোভিডের মতো বড় ইস্যুতেও রোহিঙ্গা সংকট পাশ কাটিয়ে যায়নি। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র করোনা টিকার প্রযুক্ত ও ফর্মুলা দিলে বাংলাদেশও পেতে চেষ্টা করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। নিউ ইয়র্ক থেকে সুলতানা রহমানের রিপোর্ট। পররাষ্ট্রমন্ত্রী যে ব্রিফিংটি করেছে সেটির একটু সর্বশেষ অবস্থাটি আমি জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে আজকে সারা দিনভর প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক এবং সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিনি বলেছেন যে বাংলাদেশ সফলভাবে করোনা ভাইরাস মোকাবেলা করেছে বলে প্রধানমন্ত্রী যেমন উল্লেখ করেছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও তারা যেই সাড়া পেয়েছে, তাতে করে বাংলাদেশে যে কম সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে তাতে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। আমরা পৃথিবীর মধ্যে 135টি দেশের আগে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করি। আর আপনারা জেনে আপনার খুশি হবেন, ভ্যাকসিন তৈরি করার আগে আমরা ভ্যাকসিন যদি তৈরি হয় তাহলে আমাদের যাতে এটা পাইতে পারি আমরা সেই জন্য টাকাও দিয়েছি, উইথ কন্ট্রিবিউট, এবং বিগ অ্যামাউন্ট আমরা কন্ট্রিবিউট করেছি। এবং এটা হয়েছে যদি সাক্ষী না হইতেন কেউ কোনদিন কন্ট্রিবিউট করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট তিনি ঘোষণা দিয়েছেন যে আমেরিকার যে ভ্যাকসিন গুলো মডার্না, ফাইজার এবং জনসন অ্যান্ড জনসন, এই ভ্যাকসিন গুলোর টেকনোলজি ফর্মুলা বিশ্বের বিভিন্ন দেশকে দেয়া হবে। সেই প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যদি সত্যিকার অর্থে আমেরিকা এই টেকনোলজি গুলো দিয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ সেটি পাওয়ার জন্য চেষ্টা করবে। আমেরিকা যুক্তরাষ্ট্র বলল যে তারা প্রায় 80 মিলিয়ন ভ্যাকসিন তারা বিভিন্ন দেশকে দেবে। আমরা সাথে সাথে আমেরিকানকে রিকোয়েস্ট করলাম, ওরা ঘোষণা করেছেন যে 7.9 মিলিয়ন আমরা পাবো আন্ডার কভেক্স, এবং ভ্যারাইটি মডার্না, ফাইজার সব মিক্সড। আফগানিস্তান ইস্যুর কারণে রোহিঙ্গা ইস্যুটি চাপা পড়ে গেছে কিনা এই প্রশ্নটি বারবার করে উঠে এসেছে, এবং বিশ্ব নেতৃবৃন্দ বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে রোহিঙ্গা ইস্যুটিকে তারা এখনো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আগামী বছর থেকে উন্নয়নশীল দেশগুলোকে 50 কোটি ডোজ ফাইজারের করোনা টিকা দেবে যুক্তরাষ্ট্র। বুধবার এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাড়তি এই টিকা নিয়ে উন্নয়নশীল দেশগুলোয় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি টিকার মোট সংখ্যা 100 কোটি ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্রকে ভ্যাকসিনের অস্ত্রাগারে পরিণত করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে
জলবায়ু পরিবর্তনের জন্য মানবিকতা বাড়ানোর এখনই সময় এসেছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজেদের উপর থেকে সকল মার্কিন ও ইইউ এর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। অন্যদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তালেবানের অংশগ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেছে জার্মানি। সাধারণ পরিষদের অধিবেশন 21 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকায় গাড়ির গতি আর হাঁটার গতির গড় একই। গবেষণা বলছে পিক আওয়ারে গাড়ির গতির গড় ঠেকেছে মাত্র 5 কিলোমিটারে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় যানজটের রাজধানীতে প্রতিদিন নষ্ট হচ্ছে 37,000 কোটি টাকার কর্মঘণ্টা। এর জন্য রাস্তার তুলনায় অতিরিক্ত গাড়ির চাপকেই দুষলেন বিশেষজ্ঞরা। বিআরটিএ বলছে গেল এক দশকে দেশে গাড়ি বেড়েছে 33 লাখ, বিপরীতে নতুন রাস্তা বেড়েছে যৎ সামান্যই। বাকি অনুসন্ধান দেখুন ফখরুল ইসলামের রিপোর্টে। বিশ্বের 140টি রাজধানীর মধ্যে বসবাসযোগ্যতার বিচারে ঢাকার অবস্থান 137তম। দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক জরিপে উঠে আসে এমনই তথ্য। ঢাকার এই তলানিতে অবস্থানের অন্যতম কারণ দুঃসহ যানজট। পিক আওয়ারে কেউ চলে না, বসে থাকে, যেই কারণে র্যাঙ্কিংয়ে আমরা কিন্তু অনেক অর্জন অন্য জায়গায় থাকার পরও বসবাসযোগ্য নগরী তলানিতে আমরা সিরিয়ার সাথে যুদ্ধ বিধ্বস্ত কিছু দেশের সাথে আছি। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে এক দশক আগে ঢাকায় গাড়ির গতি ছিল 21 কিলোমিটার, তা নেমে গড়ে এখন 5 কিলোমিটার। রাস্তা যা আছে বিপরীতে উদ্বেগজনক হারে বাড়ছে গাড়ির সংখ্যা। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বলছে গত এক দশকে দেশে গাড়ি বেড়েছে 33 লাখের বেশি। ঢাকাতে 11 লাখ বেড়ে ছোট বড় মিলিয়ে গাড়ির সংখ্যা প্রায় 17 লাখ। এর মধ্যে সারা দেশে ব্যক্তিগত 4.5 লাখ গাড়ির 4 লাখই চলে ঢাকায়। যানজটের যেটা কারণ সারা বাংলাদেশে মোটরসাইকেলের পরিমাণ বেড়ে গেছে। মানুষ যাতে এই একটু কম সময়ের ভিতর তারা যেতে পারে, এই কারণেও হয়তো গাড়ির সংখ্যা বাড়তে পারে। সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাকেও যানজটের অন্যতম কারণ মনে করেন অনেকে। প্রত্যেকটা রোড কিন্তু গাড়ি দ্বারা অকুপাইড, সেই অনুযায়ী তো রোড এক্সপান্ড হয়নি। সিগন্যাল সিস্টেমগুলো তো আসলে অনেক আগে এগুলো ইনস্টল করা, সরেজমিনে ভিজিট করে বাস্তবতার নিরীক্ষে আমাদের প্রতিবেদন মাননীয় মেয়র মহোদয়গণকে আমরা সাবমিট করেছি এবং এটা ইমপ্লিমেন্ট করে দিলে আমরা অপারেশন যখন করব তখন কিন্তু মানুষ সার্ভিসটা কিন্তু বেশি পাবে তুলনামূলকভাবে। যাত্রী ভোগান্তি নিরসনে দশকের পর দশক কার্যকর গণপরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হলেও অদৃশ্য কারণে বরাবরই ভেস্তে যাচ্ছে সে উদ্যোগ। এখনই যদি ছোট ছোট গাড়িকে নিয়ন্ত্রণ না করা যায় এবং বড় গাড়ি দিয়ে যদি প্রতিস্থাপন করা না যায়, তাহলে ভবিষ্যতে কিন্তু আনম্যানেজেবল সিটি হয়ে যাবে। তবে রাজধানী জুড়ে নির্মিত বেশ কয়েকটি ফ্লাইওভার, নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেলের কাজ শেষ হলে যানজট নিরসনে আশার আলো দেখছে রাজধানীবাসী। সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনায় একটি দেশের উন্নয়ন অগ্রগতির অন্যতম শর্ত হলেও রাজধানীতে এমন তীব্র যানজটে প্রতিদিনই স্থবির হয়ে পড়ছে জনজীবন। গবেষণা বলছে প্রতিদিনকার এমন যানজটে নষ্ট হচ্ছে 32 লাখ কর্মঘণ্টা। বিশেষজ্ঞরা বলছেন এই শহরকে বসবাস উপযোগী রাখতে হলে গণপরিবহন ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়েই গড়তে হবে যানজটমুক্ত স্মার্ট ঢাকা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজ সরকারি হাসপাতাল। রোগীর সেবা থেকে শুরু করে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা সব জায়গায় অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতি। শিফট শেষ না হতে কর্মকর্তা কর্মচারী ও টেকনিশিয়ানদের চলে যাওয়া এবং রোগীদের পরীক্ষার জন্য প্রাইভেট ল্যাবে পাঠানো সহ নানা অপকর্মের অভিযোগ এই হাসপাতালটির বিরুদ্ধে। অভিযোগ স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল পরিচালক। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। এখন যদি আমি এক্সরে না করাইতে পারি তাহলে ডাক্তার কেন আমাকে এখানে পাঠাইলো? নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনায় চলছে রাজধানীর মিরপুর ডেন্টাল কলেজ হাসপাতাল। অভিযোগ রয়েছে ডেন্টাল হাসপাতালে কিছু চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী প্রাইভেট ডেন্টাল ল্যাব থেকে বিশেষ সুবিধা নেয়ার বিনিময়ে রোগীদের এক্সরে করতে বাইরে পাঠিয়ে দেন।
অভিযোগের সত্যতা মেলে সরজমিনে। গেল মঙ্গলবার দুপুর 12:30টার দিকে এক্স রে বিভাগের সামনে রোগীদের দীর্ঘ অপেক্ষা। শিফট শেষ না হতে খালি পড়ে আছে এক্স রে টিকিট কাউন্টার। এছাড়া এক্স রে বিভাগে নেই কোনো চিকিৎসক। আপনাদের অফিস শুরু কটা থেকে কয়টা? অফিস তো 8টা থেকে 8টা। কাজ শুরু হয় কটা থেকে কয়টা? 9:30 10টা থেকে শুরু হয়। 10টা থেকে 1টা। একটা শো একটা, হ্যাঁ 3 ঘন্টা 3.5 ঘন্টা থাকে। হাসপাতালের এক্স রে ব্যবস্থা রয়েছে, কিন্তু বিভিন্ন বাহানায় রোগীদের প্রাইভেট ডেন্টাল ল্যাবে পাঠানোর অভিযোগ রয়েছে এই হাসপাতালের বিরুদ্ধে। স্বাস্থ্য অধিদপ্তরের আইন অমান্য করে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে প্রায় ডজনখানেক ক্লিনিক ও ডেন্টাল ল্যাব। মেশিন খারাপ, ওইটা খারাপ, বাড়িতে করে নিয়ে আসেন, পরে বাড়িতে করে আসতে টাকা দিয়ে। এইখানে কয়েকজন লোক দাঁড়ায় থাকে, যারা আসে তাদের বলে এইখানে করা হয় না, ওই বাইরে সামনে করে ওইখানে নিয়ে যায়। ওইখান থেকে একজন সিকিউরিটি পাঠাইছে। 12টা করে এক্সরে শেষ হয়ে যায়, তার ওই পরের এক্সরেগুলি আমার এখানে হয়। অনিয়মের অভিযোগ স্বীকার করেছেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের পরিচালক। আমি আসার পর থেকে আমি চেষ্টা করতেছি যে যাদের যে দায়িত্ব, যাদের যে কর্মপরিধি রয়েছে, সময় রয়েছে, তাদের ঠিকভাবে পালন করার। যদি তারা সেই সঠিকভাবে পালন না করে, আমি বিধি মোতাবেক সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি কাজ শুরু করেছি। তবে রোগী ও স্বজনদের প্রশ্ন, অনিয়মের জড়িতরা কিসের বিনিময়ে পার পেয়ে যাচ্ছেন? তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে, তবে কমেছে দৈনিক শনাক্ত। আজ দৈনিক শনাক্তের হার রয়েছে 5% নিচে। 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন 1376 জন। রোগী শনাক্তের হার 4.79%। 24 ঘন্টায় মারা যাওয়া 36 জনকে নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মারা গেলেন 27313 জন। আর শনাক্ত হওয়া 1376 জনকে নিয়ে এখন পর্যন্ত মোট 15,47,176 জন সরকারি হিসেবে শনাক্ত হলেন। করোনা সংক্রমণের হার 5% থেকে শূন্যে নামিয়ে আনতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মুখপাত্র বলছেন, শূন্যের কোটায় নামিয়ে অন্তত 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সেই অবস্থা ধরে রাখতে পারলে কোভিড-19 মুক্ত হবে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি প্রয়োজন বিপুল সংখ্যক মানুষকে টিকা প্রয়োগ, তবেই কমিয়ে আনা সম্ভব সংক্রমণের হার। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। টানা 201 দিন পর দেশে করোনা সংক্রমণের হার নেমেছে 5% নিচে। তবে এই পরিস্থিতিতেও সন্তুষ্ট নয় স্বাস্থ্যসেবা বিভাগ। দেশব্যাপী লকডাউনে বিধিনিষেধ এড়াতে সংক্রমণের হার শূন্যের কোটায় নামিয়ে আনাই যার একমাত্র সমাধান। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডক্টর রোবেদ আমিন বলছেন, সংক্রমণের হার শূন্যের কোটায় নামিয়ে অপেক্ষা করতে হবে অন্তত 2 থেকে 3 সপ্তাহ। সে অবস্থাকে করোনা মুক্ত বলা সম্ভব। আমরা 4% সুখী নই। আমাদের বাংলাদেশের সরকারের তরফ থেকে, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা এটাকে শূন্যতে নিয়ে আসতে চাই এবং সেই শূন্য অবস্থানে নিয়ে রাখতে চাই 2 থেকে 3 সপ্তাহ। তবে হয়তো আমরা বলতে পারবো আমরা কোভিড-19কে নিয়ন্ত্রণ করতে পেরেছি। করোনা সংক্রমণ কমিয়ে আনতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা হতে পারে বড় সমাধান, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম 80% যখন করতে পারবো, তখনই কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। তার আগে কিন্তু আমাদের এই যে ধারাটা এখন 5% নিচে নেমে আসছে, ধারাটা যদি অব্যাহত থাকে, ভ্যাকসিনেশন প্রোগ্রাম সবকিছু মিলে নিয়ন্ত্রণ অবশ্যই আমাদের চলে আসবে। এটার জন্য মানুষকে দরকার অবশ্যই সচেতন হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। কাজেই সংক্রমণ 5% নিচে নেমে আসায় স্বস্তির কিছু নেই বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মতে বিধিনিষেধ শিথিলতায়ও মানতে হবে স্বাস্থ্যবিধি, নিতে হবে করোনা টিকা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। আগাম শীতকালীন সবজি উঠেছে হাটে বাজারে। বগুড়ার মহাস্থান থেকে এসব সবজি যাচ্ছে বিভিন্ন জায়গায়। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, সবজির দাম কেমন পাচ্ছেন চাষিরা? তানজিনা, আগাম জাতের সবজি এখন হাটে বাজারে উঠছে। আমরা রয়েছি বগুড়ার মহাস্থান হাটে, যেটা উত্তরের সবচেয়ে বড় হাট। এখানে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন ধরনের সবজি আছে বাজারে, এবং মূলা, ফুলকপি, পাতাকপি, সিম, বেগুন, কাকরোল, পেঁপে সহ বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে। তবে ফুলকপির আমদানি খুবই কম এবং দাম অনেকটা বেশি, প্রায় 3600 থেকে 4000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ফুলকপি। এছাড়া মূলার দামও অনেকটা বেশি, 12 থেকে 1400 টাকা মনে বিক্রি হচ্ছে মূলা। কাকরোল রয়েছে 900 থেকে 1200 টাকা। পেঁপে বিক্রি হচ্ছে, পেঁপের দাম সবচেয়ে কম, 100, 150 এবং 200 টাকা মন হিসেবে বিক্রি হচ্ছে পেঁপে। তবে আগাম জাতের সবজি
ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা ভালো দাম পাচ্ছে এবং তারা খুব খুশি। সাধারণ কৃষক এবং ক্রেতা বিক্রেতারা তারাও খুশি। তবে এই সবজিগুলো এখান থেকে যখন দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে তখন দামটা কিছুটা বেশি পড়ছে। হাটের খরচ এবং খাজনা খরচ, পরিবহন খরচ এবং লেবার খরচ সব মিলিয়ে দাম বেড়ে যায়, এটুকু জানিয়েছেন আমাদেরকে এখানকার ক্রেতা বিক্রেতারা। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বগুড়ায় এবার শীতকালীন আগাম জাতের সবজি চাষ হয়েছে এবং শীতকালে প্রায় 4 লাখ মেট্রিক টন সবজি আবাদ হবে বগুড়া জেলায়। শস্য ভাণ্ডার খেতে এই জেলায় এই মৌসুমে 1,18,000 হেক্টর জমিতে 18,188 হেক্টর জমিতে শীতকালীন সবজির টার্গেট করা হয়েছে। আরেকটি বিষয় জানি যে সিম উঠেছে, সিমের পরিমাণ খুব কম হলেও দাম অনেক বেশি। 110 থেকে 120 টাকা কেজিতে এই সিম বিক্রি হচ্ছে। পালং শাক, লাউ রয়েছে, সাধারণ জানালার লাউ যেগুলো ছাঁচি লাউ বলা হয়, সেই লাউ 18 থেকে 20 টাকা পিস বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বগুড়ার হাটে বাজারে এখন শীতের আগাম সবজির আনাগোনা এবং ক্রেতা বিক্রেতাদের পদচারণা মুখর উঠেছে হাট বাজারে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে, তানজিনা। ঢাকা বেনাপোল মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় থেকে কালনা ফেরিঘাট পর্যন্ত 3 কিলোমিটার মহাসড়কের বেহাল দশা। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্সি মোহাম্মদ হোসাইন। হোসাইন, সড়ক সংস্কারের উদ্যোগ কেন নিচ্ছে না সংশ্লিষ্টরা? ধন্যবাদ তানজিলা। সড়ক সংস্কারের কথা বলার আগে আমি একটু দেখাই সরাসরি ক্যামেরায়। দেখেন এই রাস্তার অবস্থা দেখেন, ওই যে একটা ট্রাক ফেসে গেছে, দুটো ট্রাক রাস্তার ভিতরে ফেসে আছে। এই হচ্ছে রাস্তার বর্তমান পরিস্থিতি। প্রত্যেকদিন এরকম ঘটনা রাস্তায় ঘটতেছে, এরকম গাড়ি আটকে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘটছে, মানুষের হাত পা ভাঙছে। সড়ক সংস্কারের কথা বলতে গেলে আপনি আমাকে যেভাবে জিজ্ঞাসা করছেন, গোপালগঞ্জ সড়ক বিভাগ এই সড়কটাকে সংস্কার করার জন্য একাধিকবার চেষ্টা করে যাচ্ছেন। এর মাঝখানে একবার সড়কটি টেন্ডার হয়েছিল, কাজ আদেশে হয়েছিল, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান 1 বছর যে সিকিউরিটি পিরিয়ড সেইটা পর্যন্ত রাস্তা ধরে রাখতে পারবেন না, এজন্য উনি কাজ ছেড়ে দিয়েছেন। আবার টেন্ডার হয়েছে, আগামী 5 তারিখে টেন্ডারটা ড্রপ হবে। সেই হিসাবে নতুন কাজ যখন পাবেন তিনি সেই কাজ সেই হিসাবে করবেন। সড়ক বিভাগ চেষ্টা করে যাচ্ছেন রাস্তাটাকে কী করে চলাচল করে রাখা যায়, কিন্তু যে পরিমাণ ট্রাক বা বালুর গাড়ির চাপ, সেই হিসেবে চেষ্টা করে গাজীপুরের দুর্ভোগের আরেক নাম জয়দেবপুর রেল ক্রসিং। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শহরের উপর দিয়ে যাওয়া রেল ক্রসিং পার হতে সিগন্যালে নগরবাসীর আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ শফিউদ্দিন জিন্না। জিন্না, এই দুর্ভোগ লাঘবে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? ধন্যবাদ তানজিনা। আপনি যেমনটি বলছিলেন, আসলে ঢাকার পাশের সেই গুরুত্বপূর্ণ শহর গাজীপুর শহরে কিন্তু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই রেল ক্রসিং। আমি যদি আপনাকে দেখাই, আমি এই মুহূর্তে যে রেল ক্রসিং এর এখানে দাঁড়িয়েছি, এই যে রেল ক্রসিং পাড়ি দিতে সে ঘন্টার পর ঘন্টা এই সড়কের এই মহানগরের যাতায়াতকারী সাধারণ মানুষ এবং গাড়ি এই জটলা বেঁধে আছে। সেই সকাল থেকে কিন্তু সে মধ্যরাত পর্যন্ত কিন্তু এই অবস্থাটা লক্ষ্য করা যায়। এখানে কিন্তু আসলে মহাসড়কের 2টা ভাগ, পূর্ব অঞ্চল আর পশ্চিম অঞ্চল। পূর্ব অঞ্চলে কিন্তু সেই অফিস আদালত থাকায় কিন্তু পুরো জেলাবাসী কিন্তু অফিসের দিকে যাতায়াতকামী হয়, যার কারণে এই রেল ক্রসিং পাড়ি দিতে এই দুর্ভোগটা আরও বেড়ে যায়। আমি এখানে রেল ক্রসিং মানে রেল কর্তৃপক্ষ এবং মহানগরের মেয়র এবং প্রশাসনের ঊর্ধ্বতনদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, আসলে এই যে দুর্ভোগ এটা কবে নাগাদ শেষ হবে এটা কিন্তু তারা জানে না। আমাদেরকে কিন্তু সঠিক কোনো উত্তর দিতে পারে নাই। এই ছিল গাজীপুরের সেই রেল ক্রসিংয়ের সেই মহা দুর্ভোগ থেকে সর্বশেষ আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে, তানজিনা। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিনের জন্য ইলিশ মাছ আহরণ ক্রয় বিক্রয় নিষেধ। অবরোধের আগে পিরোজপুরের মাছ বাজারে জমে উঠেছে ইলিশ বেচাকেনা। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী। ইমন, এখন অনেক জায়গাতেই বড় ইলিশ পাওয়া যাচ্ছে না, তো পিরোজপুরে ইলিশের আকার কেমন আর দাম কেমন, কি বলছেন বিক্রেতারা? তানজিলা, আপনাকে ধন্যবাদ। তানজিলা, আসলে আমাদের অনেক জায়গার থেকে আমাদের পিরোজপুরে একটু ভিন্নতা। পিরোজপুরে আমাদের আসলে বড় ইলিশ পাওয়া যাচ্ছে। আমি এখন আছি পিরোজপুর বাজারে, কাঁচা বাজারে। সেই মাছ বাজারে দেখা যাচ্ছে যে আপনার
1 থেকে 1.5 কেজি এবং 2 কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে। আমরা একটু দেখব যে বড় ইলিশগুলো আসলে বিক্রি হচ্ছে অনেক। আপনারা দেখতে পাচ্ছেন যে ইলিশের যে এই যে এক একটা কিন্তু এইটা কতটুকু ওজন, কতটুকু? 1 কেজি 700 গ্রাম। 1 কেজি 700 গ্রাম। 1 কেজি 700 গ্রাম। আচ্ছা, দাম কেমন? 1600 টাকা কেজি। 1600 টাকা কেজি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এই 1 কেজি 700 গ্রাম ওজনের ইলিশের দাম 1600 থেকে 1700 এবং 2000 টাকা করে বিক্রি হচ্ছে এবং এখানে কিন্তু বিভিন্ন সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। তানজিলা, আপনি জানেন যে আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মৎস্য মন্ত্রণালয় 22 দিনের অবরোধ রেখেছে। এই 22 দিনে ইলিশ ক্রয় বিক্রয় আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে ইলিশের যত স্টক ছিল মৎস্যজীবীদের কাছে তারা কিন্তু যতটা সম্ভব তারা বিক্রি করার চেষ্টা করছে। আমরা আরেকটু দেখাতে চাই, এই যে বড় বড় ইলিশ কিন্তু আমাদের এখানে উঠেছে। আচ্ছা, এই ইলিশের দাম কেমন এবং কত সাইজের আছে, কয় কেজি আছে? 600 650 গ্রাম ওজন, বিক্রি করি 650 টাকা। আচ্ছা, আর এইটা আছে 850 গ্রাম, এটা বিক্রি করি 1000 টাকা। তানজিলা, আপনি শুনতে পেলেন যে আসলে এখানে 1 কেজি থেকে 1.5 কেজি এবং 2 কেজি ওজনের ইলিশ আছে, তার দাম কিন্তু 1500 থেকে 2000 টাকার মধ্যে কেজি রাখা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তানজিলা, সরকারের বিশেষ অনুমতিতে বুধবার রাত 8টা পর্যন্ত 104 টন ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। বুধবার বিকেলে বেনাপোল দিয়ে ইলিশের ট্রাক ভারতে প্রবেশ করে। বাংলাদেশ থেকে 2টি প্রতিষ্ঠান এই পণ্য সরবরাহ করে। আমদানি করে ভারতের এক প্রতিষ্ঠান। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে গেল সোমবার ভারতের কাছে ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। এর আওতায় বাংলাদেশের 52 জন রপ্তানিকারক 40 টন করে মোট 2080 টন ইলিশ পাঠাতে পারবেন ভারতে। এরই অংশ হিসেবে বুধবার প্রথম চালানে 7টি প্রতিষ্ঠানের 104 মেট্রিক টন ইলিশ ভারতে গেল। 23 মেট্রিক টনের প্রথম চালান ইন্ডিয়া চলে গেছে। এর মধ্যে মাছের দাম ছিল প্রত্যেক কেজি $10 হিসাবে। 2012 সালে রপ্তানি বন্ধের পর 2019 সালে দুর্গাপূজার আগে ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। এই প্রক্রিয়া দুদেশের সম্পর্ক আরও উন্নত করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। এরপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে আমাদের দুই দেশের যে সম্পর্কটা, এই সম্পর্কটা আরও আমাদের ভালো হবে, আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটবে এবং আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে আরও দুই দেশের সম্পর্ক গভীর হবে। ইলিশ রপ্তানির ক্ষেত্রে দ্রুততম সময়ে কাস্টমস ও অন্যান্য কাজ শেষ করা হয় বলে জানান বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা। মাছের কোনো জাম থাকে না, মাছ রিসেবল পণ্য, যে কারণে সাথে সাথে মাছ চলে যায়, তো মাছের কোনো সমস্যা হবে না। আগামী 10 অক্টোবরের মধ্যে 2080 মেট্রিক টন ইলিশ রপ্তানি শেষ করতে নির্দেশনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিলেটে 4 দিনের একমাত্র টেস্টে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে 122 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাট করছে আফগানিস্তান যুব দল। প্রথম দিন বাংলাদেশ 162 রানে অল আউট হলে জবাবে 40 রানে 2 উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে আফগানরা। এর আগে সিলেটে ওপেনিংয়ে নামা নাবিল ও ইফতেখারের ব্যাটে ইনিংসের সূচনা ভালো করে বাংলাদেশ। এই দুইজনের জুটি থেকে আসে 46 রান। নাবিল 20 রানে ফেরার পর 37 রানে আউট হন ইফতেখার। এরপর খালিদ দ্রুত ফিরলেও মেহরাবের 28 ও আইস মোল্লার 39 রানে ভর করে 162 রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সাফি ও জাজাইয়ের উইকেট হারিয়ে 40 রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করে আফগানিস্তান যুবারা। রোনালদোহীন ম্যানচেস্টারে হোঁচট খেয়েছে এবার লিগ কাপে। ওয়েস্ট হ্যামের কাছে 1-0 গোলে হেরে আসর থেকেই ছিটকে পড়েছে রেড ডেভিলসরা। বিপরীতে কষ্ট করে হলেও অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় পেয়েছে চেলসি, উঠে গেছে আসরের পরবর্তী রাউন্ডে। আর আর্সেনাল পেয়েছে কাঙ্ক্ষিত জয় নবাগত এএফসি উইম্বলডনকে হারিয়ে। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। ঠিক যেমনভাবে মৌসুমটা চলছিল হয়নি তার ব্যতিক্রম ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। জয় দিয়ে লিগ শুরু, তারপর হোঁচট। যে হার আর জয়ের মাঝে ঝুলছিল রেড ডেভিলসরা, ঠিক সেখানেই এবার আবারও হার। আর এবার হেরে লিগ কাপ থেকেই বিদায় ম্যানুয়ের। ওয়েস্ট হ্যামের কাছে হার 1-0 গোলের। কিছুদিন আগেই ম্যানুয়ের কোচ গানার সুলশার কথা দিয়েছিলেন যে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে সব ম্যাচে খেলাবেন না। তিনি রেখেছেন তার কথা আর মাসুল দিয়েছে গোটা
দল নিজেদের ঘরের মাঠে লজ্জার হারে। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের 9 মিনিটেই এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম ম্যানুয়েল ল্যানজিনির গোলে। এরপর ম্যাচের পুরো সময় আর কোনো গোল হয়নি। মার্শিয়াল, জেস লিঙ্গার্ড, সানচোরা অনেক চেষ্টা করে ওয়েস্ট হ্যামের জালে পাঠাতে পারেনি বল। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইউনাইটেডকে। এর ফলে কারবাও বা লিগ কাপ থেকেই বিদায় নিয়েছে তারা। বিপরীতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে পেনাল্টি শুট আউটে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় পেয়েছে চেলসি। ম্যাচের নির্ধারিত সময় খেলা 1-1 সমতায় থাকলে খেলা গড়ায় ট্রাইব্রেকে, আর সেখানে চেলসি 4-3 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। রাতের অন্য ম্যাচে জয় পেয়েছে আরেক ক্লাব আর্সেনাল। নবাগত এফসি উইম্বলডনকে তারা হারিয়েছে 3-0 গোলে। দলের হয়ে প্রথম গোলটি করেন লাকেজাতি। এরপর ম্যাচের 77 আর 80 মিনিটে বাকি 2 গোলে গানাররা কাঙ্ক্ষিত জয় নিয়ে মাঠ ছাড়ে, উঠে যায় আসরের চতুর্থ রাউন্ডে। তামিমুর রহমান, নিউজ 24। লা লিগায় মার্কোস অ্যাসেন্সিও হ্যাটট্রিকে মায়োর্কাকে 6-1 গোলে উড়িয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আবারও দখল করেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে জোড়া গোল করে লা লিগায় 200 গোল করার মাইল ফলক স্পর্শ করেছেন করিম বেনজেমা। আর মেসিহীন পিএসজিও জয় পেয়েছে আশরাফ হাকিমির জোড়া গোলের কল্যাণে। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। কার্লোস আনচেলত্তির অধীনে দারুণ সময় পার করছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় আগের 2 ম্যাচ জিততে যথেষ্ট ভুগলেও এই ম্যাচে রিয়াল ছিল দুর্দান্ত। 2 অর্ধে 3টি করে গোল হজম করেছে মার্কো। লুকা মদ্রিচ, এডেন হ্যাজার্ড আর ক্যাসেমিরোদের বিশ্রামে রেখেই দল সাজান কার্লোস আনচেলত্তি। এগিয়ে যান ম্যাচের 3 মিনিটেই করিম বেনজেমার গোলে। এরপর শুরু অ্যাসেন্সিও ম্যাজিক। ম্যাচের 28, 29 ও 55 মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফুটবলার। এর মাঝে ম্যাচের 78 মিনিটে স্কোর লাইন 5-1 করে ফেলেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বেনজেমার 200তম গোল, আর লা লিগার চলতি আসরে 8ম। ম্যাচের 84 মিনিটে স্কোরশিটে নাম লেখান ইসকো। 6 ম্যাচে 5 জয়, 16 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফিরল রিয়াল। এদিকে লিগ 1-এ মেসি, নেইমার, এমবাপ্পে নয়, পিএসজির জয় পেয়েছে মেসের বিপক্ষে আশরাফ হাকিমির জোড়া গোলের জাদুতে। নেইমার, এমবাপ্পে এদিন হারিয়ে খুঁজেছেন নিজেদের পুরো ম্যাচে। হাঁটুতে চোট পেয়ে আগে দলের বাইরে ছিটকে গিয়েছিলেন লিওনেল মেসি। তরুক্ষণ ছেড়ে আক্রমণে উঠে এসে শেষ পর্যন্ত প্যারিস জার্মেইকে রোমাঞ্চকর জয় এনে দেন আশরাফ হাকিমি, যা শুরুটা ম্যাচের 5 মিনিটের মাথায়। ম্যাচের বাকি সময়ের গোল না হলে এই হাকিমি ম্যাচের অতিরিক্ত সময় অর্থাৎ 95 মিনিটে জয়সূচক গোলটি করেন। লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে প্রথম 7 ম্যাচে 100% জয় থাকলো পিএসজির, আর মেসের বিপক্ষে এটি টানা 11তম। তামিমুর রহমান, নিউজ 24। এবার বিনোদন অঙ্গনের খবর। এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের 3 সিনেমা। পায়ের তলায় মাটি নাই, রেহানা মারিয়াম নূর ও নো ল্যান্ডসম্যান প্রদর্শিত হবে এবারের আসরে। প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল পরিচালিত রূপসা নদীর বাঁকে 4র্থ আন্তর্জাতিক মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে প্রতি বছর অনুষ্ঠিত হওয়া এশিয়ার সবচাইতে বড় চলচ্চিত্র উৎসব বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এশিয়ার নতুন চলচ্চিত্রকারদের চলচ্চিত্র নিয়ে এবং পৃথিবীর অন্যান্য দেশের চলচ্চিত্র উৎসবের নামী সব চলচ্চিত্র নিয়ে গত 26 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। এতদিন ধরে বিচ্ছিন্নভাবে বাংলাদেশের ছবি এই উৎসবে প্রদর্শিত হলেও এবছরই প্রথম 3টি বাংলাদেশি সিনেমা নির্বাচিত হয়েছে। এবারের আসরে কান উৎসবে অংশগ্রহণ করা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূর, মোস্তফা সরোয়ার ফারুকীর নো ল্যান্ডসম্যান এবং বাংলাদেশের তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধার পায়ের তলায় মাটি নাই এই 3টি সিনেমা জায়গা করে নিয়েছে। নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূর এর আগে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছিল। আ উইন্ডো ইন এশিয়ান সিনেমা বিভাগে মনোনীত হয়েছে আলোচিত এই চলচ্চিত্র। পৃথিবীতে চলমান অভিবাসন ও পরিচয় সংকটের গল্পে যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত নো ল্যান্ডসম্যান বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিম জি-সোক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে এই সিনেমা। এদিকে পায়ের তলায় মাটি নাই সিনেমাটি মনোনীত হয়েছে আ উইন্ডো ইন এশিয়ান সিনেমা বিভাগে।
প্রতি বছরের মতো এবার উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অক্টোবরে। করোনার কারণে গত বছর উৎসব অনলাইনে অনুষ্ঠিত হলেও এবছর সিনেমা হলেই অক্টোবরের 6 তারিখ থেকে শুরু হয়ে চলবে 15 তারিখ পর্যন্ত। বাংলাদেশের আরেক চলচ্চিত্র রূপসা নদীর বাঁকে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত টরন্টো উৎসবে। বাংলাদেশ সরকারের অনুদান প্রাপ্ত রূপসা নদীর বাঁকে চলচ্চিত্রটি একজন ত্যাগী বামপন্থী নেতার জীবন নিয়ে তৈরি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।